তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবিল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় যুদ্ধের রেশ কতখানি পড়বে বাংলাদেশে। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ইমতিয়াজ আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে আছেন নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত আশরাফুজ্জামান। আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রফেসর ইমতিয়াজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকেই যুদ্ধ চলছে। যুদ্ধের ভয়াবহতা পর্যায়ক্রমে বাড়ছে, ব্যাপ্তিও বাড়ছে এবং ধ্বংসযজ্ঞ বাড়ছে এবং যে পক্ষ প্রতিপক্ষ কেউ কাউকে ছাড় দিচ্ছে না। খেসারত তো গোটা বিশ্বকে দিতে হচ্ছে। মরছে মানুষ। কতটা আমাদের উপরে, আমাদের মতো তৃতীয় বিশ্বের, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব কীভাবে ভিক্টিমাইজ হতে পারে বা আমাদের করণীয় বা কী আছে? ধন্যবাদ। যদি লং টার্ম যুদ্ধ হয়, সেটা বোঝার একটা উপায় হলো যে যদি ইরানের ভিতরে যদি বিভাজন হয়, দেখা দেয়, বা আমেরিকা বা ইসরায়েল যদি গ্রাউন্ড ট্রুপস নামায়, তাহলে দীর্ঘায়িত যুদ্ধ হবে। গ্রাউন্ড ট্রুপস নামাবার ব্যাপারে আমরা কিছু ইনিশিয়েটিভ দেখছি। এবং যদি বিভাজনটা হয় ইরানের ভিতরে, তাহলে যেহেতু অনেকটা সিভিল ওয়ারের মতন কাঠামো তৈরি হবে। সেখানে শাহপন্থীরা আগে থেকেই তো বিভাজিত, একটা চেষ্টা করছে তারা বহু বছর ধরেই। তো ওই জায়গা যদি আমরা দেখি, তাহলে এটা দীর্ঘায়িত হবে। সেটা কত বছর হবে জানি না, কারণ মনে রাখতে হবে যে ইরাক আর ইরান 8 বছর কিন্তু যুদ্ধ করেছিল। এটা আবার এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেন চলছে। রাশিয়া ইউক্রেন, হ্যাঁ, তাহলে এটা দীর্ঘায়িত হবে। কিন্তু যদি ইরান মধ্যে যদি যে ইউনিটি এখনও আমরা দেখছি এখন পর্যন্ত জনগণের মধ্যে এবং যেভাবে তারা পাল্টা আক্রমণ করছে এবং রীতিমতো প্রিসাইজ আক্রমণ করছে, এটা যদি থাকে, তাহলে আমি মনে করি যে যুদ্ধটা বেশি দিন চালাতে পারবে না আমেরিকা। তখন একটা কিছু বলবে যে আমরা জয়ী হয়েছি, জিতে ফেলেছি বলে। ইতিমধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে কিন্তু এমন আভাস পেয়েছি আমরা। এখন যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বাংলাদেশ বড় আকারই প্রস্তুতি নিতে হবে। শুধু বাংলাদেশ না, পুরো বিশ্বই নিতে হবে। কারণ ইউক্রেনে যুদ্ধ হওয়া আর ওই জায়গায় যুদ্ধ হওয়ার মধ্যে মৌলিক পার্থক্য আছে। কারণ ওখানে একেবারে একটা সেন্টার, ভৌগোলিক কারণে এটা অর্থনীতির সেন্টার, সাপ্লাই চেইনের একটা সেন্টার, এপি সেন্টার বলতে পারে সাপ্লাই চেইনের। এবং আমাদের ওই অন্যভাবে সাপ্লাই চেইনের যেই খরচ, ওটা বিশাল। সেই জায়গায় সবারই ক্ষতি হবে, বাংলাদেশেরও। মানে আমাদের কলিয়ে ওঠা অনেক কঠিন। এবং সেখানে আমাদের হোমওয়ার্ক প্রচুর করা দরকার, যে আমি কিভাবে অন্য জায়গা থেকে কিভাবে আমার যেখানে যেখানে শর্টফল আছে, সেটা আমি কীভাবে মেটাতে পারবো, সেই জিনিসটা কাঠামোটা তৈরি করা দরকার এবং মানুষকে প্রস্তুতি নেওয়া দরকার। কিন্তু যদি শর্ট টার্ম হয়, তাহলে বাংলাদেশ লাভবানও হতে পারে, এটা বলে রাখি। কেন লাভবান হবে? কারণ যেই ডিস্ট্রাকশনটা হয়েছে মধ্যপ্রাচ্যে, কি দুবাইতে বা রিয়াদে, এর তো একটা রিকনস্ট্রাকশনে যেতে হবে। সেই রিকনস্ট্রাকশন রিবিল্ড করতে হবে। সেই রিবিল্ডে প্রচুর মানুষ দরকার হবে এবং লেবার দরকার হবে। সেখানে বাংলাদেশ, আমি মনে করি, যদি এখন থেকে প্রস্তুতি নেয় ওটার, এবং জানে যে কোন জায়গায় কি লাগবে, কি ধরনের ইঞ্জিনিয়ার লাগবে, কি ধরনের লেবার লাগবে, কোন কনস্ট্রাকশন ফার্ম লাগবে, এগুলো যদি এখন থেকে যদি, তার মানে শর্ট টার্মের জন্য ওই লাভটার জন্য একেবারে কাজ করা দরকার। আবার লং টার্মে যেই ক্ষতিগুলো হতে পারে এবং যেই ডাইভার্সিফিকেশন দরকার, সেটারও হোমওয়ার্ক করা দরকার। এই দুটো যদি করা থাকে, তাহলে আমার মনে হয় লং টার্ম যদি হয়, সেক্ষেত্রে আমাদের ডাইভার্সিফিকেশনগুলো বা পলিসিতে ডাইভার্সিফিকেশনগুলো কেমন করা, মানে খেয়াল রাখতে হবে যে বড় যেটা হলো আমাদের একটা ডিপেন্ডেন্স, দুটো জিনিস আছে। একটা হলো তেলের উপরে যে ডিপেন্ডেন্স, তারও মনে রাখতে হবে মূলত কিন্তু আমাদের কি বিকল্প এনার্জি বা সোর্স
আছে আমাদের কনভেনিয়েন্ট? ডিপেন্ডেন্স মূলত ডিজেলের উপরে, কিন্তু এটাই হলো মেইন। অকটেন আর পেট্রোল অতখানি না কিন্তু, আমাদের এখানে উৎপাদন রাইট, হয়। যার জন্য এবং অল্টারনেটিভ সোর্সও আছে যেটা নিয়ে সামাল দেয়। ডিজেলটাই হলো মূল, সেখানে ডাইভার্সিফিকেশন এখন থেকেই করা দরকার, যে কিভাবে ডিজেল সেই আনা যায়। হাবগুলো কোথায় কোথায় হতে পারে? একটা তো আমরা দেখছি যে ভারত থেকে আসা শুরু করেছে, যে পাইপলাইনটা আগে তৈরি করা হয়েছিল সেই জায়গা থেকে। এটা আরও, এবং যেহেতু আমেরিকা বলছে তুমি রাশিয়া থেকেও করতে পারো, এই বিভিন্ন দিকে আমাদের তাকানো দরকার, মূলত ডিজেলকে সামনে রেখে। আর একটা উদ্ভাবনও করা দরকার। মনে রাখতে হবে যে ডিজেলের বড় যে প্রেশারটা পড়বে সেটা হলো যে এমপ্লয়মেন্টটা মোটর বাইকের উপরে যাচ্ছে, যেটা আমি যদি একটা এক্সাম্পল দেই, যারা মোটর বাইক চালান, সেটা পেট্রোল। না, আমি বলছি যে একটা লাইন যদি ধরেন, আমি সরি ট্রাকের কথা বলি, মানে যদি যারা ডিজেল ব্যবহার করে তার হেভি সাথে ভেহিকেলগুলো। এমপ্লয়মেন্ট সেক্টরে একটা লিঙ্ক আছে। সেই এমপ্লয়মেন্ট সেক্টরে দেখা দরকার উদ্ভাবনের একটা বিষয়, যে আমি কিভাবে অথবা আমাদের সেচও কিন্তু অনেক সেচের ব্যাপার, যেগুলো আছে সেখানে অন্য এনার্জি দিয়ে, কিন্তু যদি লং টার্ম হয় তাহলে আমার ওই কাজটা এখন থেকেই চিন্তা ভাবনা করা দরকার। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের রেমিটেন্সে যদি লং টার্ম হয়, রেমিটেন্সেও ধাক্কা পড়বে স্বাভাবিক, কারণ অনেকেই হয়তো দেশে আসতে চাইবে, সেই জায়গায় প্রস্তুতি নেওয়া। অনেকে কর্মহীন তো হয়ে পড়বে, কর্মহীন হয়ে যাবে। এখনই অনেক কাজ বন্ধ করেছে, কিন্তু যদি শর্ট টার্ম হয়ে যায়, যদি এখন থেকে মাসখানেকের মধ্যে যদি থেমে যায়, তাহলে কিন্তু আবার দেখা যায় সাপে বর হয়ে যেতে পারে। আবার লাভ হতে পারে। জি, আপনার কাছে আবারও আসবো আমরা একটু মেজর অবসরপ্রাপ্ত আশরাফুজ্জামান আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এখানে আমাদের সিকিউরিটি দিকগুলো তো ইম্পর্টেন্ট। এ ধরনের একটা গ্লোবাল ডিজাস্টারে সিকিউরিটি থ্রেট তৈরি হয় নানান ধরনের। দেখা যায় যে আমরা শ্রীলঙ্কা পর্যন্ত কিন্তু পাল্টা আক্রমণ দেখতে পাচ্ছি। সময়ের সাথে সাথে যদি প্রফেসর ইমতিয়াজ যেটি বললেন, যদি লং টাইম হয়, সেক্ষেত্রে সিকিউরিটি থ্রেটও তো তৈরি হতে পারে। কোন কোন ধরনের সিকিউরিটি থ্রেটের মুখে আমরা পড়তে পারি? এর বাইরে আমাদের নতুন যে সরকারটি রয়েছে, সেই সরকারের উপরেও বৈশ্বিক নানান ধরনের কুনজরও আছে। আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা। প্রশ্ন করে আপনি আমাকে খালের মধ্যে নিয়ে গেছেন। এখন বর্তমানে মধ্যপ্রাচ্যে দুইটা প্রণালী খুব উল্লেখিত হচ্ছে, একটা হচ্ছে হরমুজ প্রণালী আর বাব আল মানদেব। তো মোটামুটি ওটা কিন্তু প্রশস্ত, একটা হচ্ছে 12 মাইল মতো, আর একটা হচ্ছে আমাদের 20 মাইলের উপরে। এখন আমি কত মানে চিপার মধ্যে পড়লাম, সেটা থেকে উত্তরের মাধ্যমে দেখি বের হতে পারি কিনা। আমি আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার আগে আমি কয়েকটা একটু তথ্য উপস্থাপন করছি, কারণ এটা গ্লোবাল মানে বৈষয়িক প্রেক্ষাপটে এটা গুরুত্বপূর্ণ, এবং সেটা আমাদের তার প্রভাব অবশ্যই আমরা পড়বে। যেমন আমি বলি, গালফ কান্ট্রিগুলো আপনার ওই হরমুজ প্রণালী দিয়ে 77% তাদের চাল যায়, 89% আপনার কর্ন যায়, 95% সোয়াবিন যায়, মানে সমুদ্র পথে যায়। আচ্ছা, এখন এই যুদ্ধ শুরু হওয়ার পরে এই 33 দিনে 90% শিপিং চলাচল বন্ধ হয়ে গেছে। আগে 100% ধরলে এখন 90% মতো বন্ধ আছে, বিভিন্ন জায়গায় স্টাক আপ হয়ে আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে এই নিরাপত্তার কথা বলেছেন। দেখেন, আমরা সাবমেরিন কেবলের মাধ্যমে বৈষয়িক যোগাযোগের একটা বড় ক্ষেত্র আমাদের। এখন দুইটা জায়গায় এটা হচ্ছে আমাদের জন্য সমস্যা, বিশেষ করে আমাদের এই অঞ্চলের জন্য। সেটা হচ্ছে হরমুজ প্রণালীর নিচে যে আন্ডারসি কেবল আছে, যেটার সাথে আপনার ওই উপসাগরীয় দেশগুলো যুক্ত, আর এদিকে কোস্টাল রিং এর 39 যে রাষ্ট্র, 39টা রাষ্ট্র, জি রাইট, এই রিংটা। জি। তারপরে আপনি দেখেন এই যে বাব আল মানদেবের ওখানে দিয়ে যাচ্ছে, ওখান থেকে সুয়েজ ক্যানেল দিয়ে চলে যাচ্ছে হচ্ছে আপনার আফ্রিকা এবং ইউরোপ। এখন এই যোগাযোগ ব্যবস্থা বিঘ্ন হওয়া মানে সেটা অবশ্যই আমি কি আছে সেটা জানতে পারছি না। যেমন এই একটা প্রাসঙ্গিক তথ্য দিই, আমেরিকার জন্যে এখন বর্তমানে যুদ্ধক্ষেত্রে তাদের একটা বড় সমস্যা হচ্ছে, তাদের যে সার্ভেলেন্স ডিভাইসগুলো ছিল, রেডার ছিল, অ্যাওয়াক্স বিমানগুলো ছিল, ওগুলোর অনেকগুলোই ধ্বংস হয়ে গেছে। এখন অনেকগুলো রাডার নিষ্ক্রিয়, রাইট। এই জন্য তাদের অপারেশনে কিছুটা তারা যে
আগে সব কিছু দেখতে পেত, ব্যাটেল ফিল্ড ভিজিবিলিটি সেটা কিন্তু সীমিত হয়ে গেছে, সুতরাং ওই দিক দিয়ে একটু অন্ধ হয়েছে। এখন এজন্যই কি তারা গ্রাউন্ডে আসবার চিন্তা ভাবনা করছে? গ্রাউন্ডের সাথেটা আমার মনে হয় না। গ্রাউন্ডেরটা ব্যাপারটা কি, এখন ইরান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এটা তারা চিন্তাও করতে পারে নাই। এর সাথে আবার সাউথ কোরিয়া যুক্ত হয়েছে, না সাউথ আর নর্থ কোরিয়া। আমি নর্থ কোরিয়া না, আচ্ছা কি আমি বলি আপনাকে, আপনি শুধু নর্থ কোরিয়া তারা আওয়াজ দিচ্ছে, কিন্তু আপনি দেখেন এই যুদ্ধ মোটামুটি দুইটা দেশ করছে ইরানের বিরুদ্ধে। একটা হচ্ছে ইসরায়েল, যার প্ররোচনায় আমেরিকা এই যুদ্ধে এসেছে। এর আগে সেই 1979 সাল থেকে এ পর্যন্ত তারা বহুত প্ররোচনা দিয়েছে, কিন্তু কোনো প্রেসিডেন্ট সেটাতে রাজি হয় নাই। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম টার্মে উনি শুধুমাত্র একজন ওই কুদ ফোর্সের জেনারেলকে হত্যা করেই মোটামুটি একটু সীমিত ছিলেন, কিন্তু পরে এবার এসে বিষয়টা অন্যরকম হয়ে গেছে। তো এখন এই যে আপনার নিরাপত্তার যে ব্যাপারটা আছে, এখন আপনি দেখেন আর ইরান কিন্তু তার নিজস্ব সক্ষমতা প্লাস হচ্ছে তার সহযোগী যে সমস্ত দেশ এবং সংগঠন আছে সেগুলোকে মোবিলাইজ করে ফেলেছে, মানে তার একটা মিত্র শক্তি দাঁড়িয়েছে। রাইট। এবং এইটা করার পিছনে একটা বড় কারণ হচ্ছে যখন 1979 সালে 80 সালে ইরানকে আক্রমণ করে ইরাক, এবং সেই ইরাকের পিছনে ছিল গালফ কোঅপারেশন কাউন্সিলের দেশগুলো এবং পশ্চিমা শক্তিগুলো। তো তখন ইরানের মনে ভাবুদাই হয়েছে যে আমার দেশে আমার ভূমিতে যুদ্ধ করার আগেই যেন যুদ্ধটা অন্য অন্য জায়গায় হয়ে আস্তে আস্তে যেন ক্ষয় হয়ে আসে, মানে ব্যাটল অফ অ্যাট্রিশন যেটাকে বলা হয় আর কি। তো এইভাবে আপনার দেখেন এখন এই যুদ্ধের যদি তাড়াতাড়ি শেষ হয়, যেটা যথেষ্ট সম্ভাবনা আছে, আবার ট্রাম্প সাহেবের সম্পর্কে সবচেয়ে বড় মূল্যায়ন হচ্ছে উনি কখন কি বলেন, কোন সময় বলেন এবং কত দ্রুত উনি মানে তার মতামত পরিবর্তন করেন। যেমন ওনার একটা উক্তি সৌদি যুবরাজ সম্পর্কে বলেছেন, এটা মানে এটা কোনো ভাষা হতে পারে না, এত দুর্গন্ধযুক্ত একটা ভাষা ব্যবহার করেছেন উনি। এখন এগুলো আমি কি বলবো, তো যাই হোক, এখন সেই জন্য বলা যাচ্ছে না যে কোন জায়গায় শেষ হচ্ছে। এখন আপনি যখনই এটা দীর্ঘায়িত হবে তখন এই সমস্ত দেশগুলো চেষ্টা করবে, মানে আমেরিকা বা ইউরোপকে কিন্তু এখন আনতে পারে নাই, শুধুমাত্র ইউকের বেস ব্যবহার করার অনুমতি। অনেক দেশ আবার এই যুদ্ধের বিরোধিতাও করছে, যেমন আপনার স্পেন বলেছে তার উপর দিয়ে ওই আক্রমণের আকাশসীমা ব্যবহার করতে পারবে না, এটা বিশাল একটা ব্যাপার। এদিকে আপনার ইটালিও ওইরকম একই সুর দিয়েছে। এখন এই সুর যখন সুর এবং স্বর, আমরা স্বর শুনতে পাচ্ছি, এখন এই সুরগুলো যদি একত্রিত হয়ে যায়, কারণ পশ্চিমের একটা ব্যাপার হচ্ছে কি, তারা আবার ওই ন্যায় অন্যায়ের ব্যাপার না, মানে পশ্চিমার স্বার্থ এবং আমেরিকা এবং পশ্চিম এবং আবার পূর্বে জাপানও আছে, যারাকে আমরা পশ্চিমের গোত্রভুক্ত বলি। এখন তারা কোন পর্যায়ে পরিবর্তন হতে হবে সেটা বলা যাবে না। এখন এই যে দুই একটা আমি তথ্য দিচ্ছি আপনাকে যে তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আমরা তো শুধু জানি যে তেলের আদান প্রদানের ব্যাপারে, আমি কেবলের ব্যাপারে বললাম, আরটা হচ্ছে আপনার গ্যাস রপ্তানির ব্যাপার আছে। এখন গ্যাসের সাথে হিলিয়াম গুরুত্বপূর্ণ। এই হিলিয়ামের জন্য, এই হিলিয়ামটা আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে লাগে, এই হিলিয়াম লাগে আপনার আমাদের এমআরআই যে মেশিন আছে সেগুলোতে লাগে। এখন এটার একটা বড় সাপ্লাই হচ্ছে ওই কাতার থেকে আসে, এটা হচ্ছে গ্যাসের বাই প্রোডাক্ট। আবার এইটা যেমন গ্যাস বা অন্যান্য জিনিসগুলো অনেকদিন একটা অনেক নিচু তাপমাত্রায় সংরক্ষণ করা যায়, এটা কিন্তু কিছুদিন পরে আবার অকার্যকর হয়ে যায়। সুতরাং একটা বড় চ্যালেঞ্জ। আবার এটা সাপ্লাইটাও মানে প্রায় 35% সাপ্লাই এখান থেকে আসে। তাহলে আপনি চিন্তা করে দেখেন ওইটার প্রভাবটা আমাদের এখানে এমআরআই মেশিনের উপরে কতটুকু পড়তে পারে, অর্থাৎ চিকিৎসা ব্যবহার উপরে। এটা কিন্তু মানে চিকিৎসা সিকিউরিটি, মানে হেলথ সিকিউরিটি উইল বি ইন কোশ্চেন। আর আমেরিকা বা পশ্চিমের জন্য বড় সমস্যাটা হচ্ছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহার করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা রোড ব্লক অলরেডি দিয়েছে চীন, ওই রিয়ার আর্থ এলিমেন্ট সীমিত করে। আর এইটা হচ্ছে আবার আরেকটা হচ্ছে, তাহলে এই যে বর্তমান যে সমস্ত যুদ্ধ সরঞ্জাম আছে, মানে যুদ্ধ বিমান বলেন, তারপরে রেডার বলেন, এই সবগুলোতেই এই আপনার এই এলিমেন্টটার একটা হিলিয়ামের দরকার আছে।
এখন আপনি দেখেন যে হিলিয়ামের সরবরাহটা যদি আরও কমে যায় কয়দিন সাস্টেন করতে পারে যাদের যে স্টক আছে। তো সুতরাং আমাদের চ্যালেঞ্জগুলো, আমাদের নিরাপত্তা, ফুড সিকিউরিটির উপরে একটা চ্যালেঞ্জ, তারপরে হচ্ছে আপনার এই যে সার সরবরাহের উপরে একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ গ্যাস ক্রাইসিস রাইট ইতিমধ্যেই আমাদের এখানে শুরু হয়েছে। রাইট। সো আমি ভাই যেটা বললেন অন্তত প্রজ্ঞার সাথে বলেছেন যে আমাদের বিকল্প সূত্র, কিন্তু বিকল্প সূত্র কিন্তু খুব বেশি না। আর একটা জিনিস মনে রাখতে হবে যে বিকল্প সূত্র খুব সহজে সুইচ করা যায় না ফ্রম ওয়ান সোর্স টু আনাদার, বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্রেডিং অনেক হিসাব নিকেশ থাকে। রাইট রাইট। সুতরাং এটা এই গ্লোবাল পার্সপেক্টিভে দেখতে হবে, ওই বিবেচনায় দেখতে হবে শুধু। এবং গ্লোবাল ভালো থাকলে আমরা ভালো থাকবো। এটা হচ্ছে ম্যাক্রো লেভেল এনভায়রনমেন্ট যদি ভালো থাকে, মাইক্রো লেভেলে সমস্যা কম হয়। যদিও মাইক্রো লেভেলের ইনফ্লুয়েন্সগুলো ম্যাক্রো লেভেলে প্রভাব বিস্তার করতে পারে। সুতরাং আমাদের জন্য চ্যালেঞ্জগুলো আছে। তো আমার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় আপনার প্রশ্নের উত্তরে, সেটা হচ্ছে কি আমাদের প্রবলেমগুলো হচ্ছে কারেক্ট আইডেন্টিফিকেশন। এখানে আবেগ, তারপরে অপ্রয়োজনীয় কথা, এইগুলো একটু কম বলে, যেটা আমাদের কিন্তু একটা সংস্কৃতির অংশ। অপ্রয়োজনীয় কথা বলা, এক একজন এক এক কথা বলছে, কিন্তু এই জিনিসটা নিয়ে যে একটা সিরিয়াসলি চিন্তা করার দরকার। এটা থেকে বের হওয়ার জন্য যদি লম্বা হয় তাহলে আমাদের কি হবে, আপাতত আমরা কিভাবে ম্যানেজ করছি না, এগুলো মানে ট্যাকেল করবার জন্য বা এই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য সরকারের নানামুখী উদ্যোগের কথা আমরা শুনছি। সেই উদ্যোগ আসলে কতটুকু কার্যকর হবে, কতটুকু সময়োপযোগী, সে বিষয় নিয়ে আলোচনা শুনবো আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল, প্রশ্নগুলো সহজ, নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল, প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মেজর অবসরপ্রাপ্ত আশরাফুজ্জামান, আছেন প্রফেসর ইমতিয়াজ আহমেদ। বিরতির আগে মেজর জামান আপনার কাছ থেকে শুনছিলাম, আমরা একটু প্রফেসর ইমতিয়াজ আহমেদের কাছ থেকে শুনতে চাই। আপনারা দুইজন যে ক্রাইসিসের কথা বললেন, শর্ট টার্ম হলে কী কী ক্রাইসিসে পড়বো, কী কী চ্যালেঞ্জে পড়বো, লং টাইম যদি এই যুদ্ধটা হয় তাহলে কোন কোন ধরনের চ্যালেঞ্জের মুখে বা থ্রেটের মুখে আমরা পড়তে পারি। মেজর জামান বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেমন চিকিৎসাও যে থ্রেটে পড়তে পারে, বা সাইবার থ্রেটে আমরা পড়তে পারি, বা সাইবারে আমরা ব্লাং হয়ে যেতে পারি, নানান ধরনের কথা বলেছে। সরকারের আমরা নানামুখী উদ্যোগ দেখছি, এগুলো কতটুকু সময়োপযোগী, বা এগুলো মডিফাই করার প্রয়োজন আছে কিনা, বা এগুলো আসলে কতটুকু এফেক্টিভ হবে বলে আপনি মনে করেন, বা এর সাথে নতুন কিছু যোগ করার প্রয়োজন আছে কিনা? না, এই ধরনের ক্রাইসিসে সবসময় মনে রাখতে হবে যে যেটা থেকে দূরে থাকা দরকার সেটা হলো ভীতি ছড়ানো, মানে প্যানিক, যেটা হ্যাঁ তেলের বাজারে যেটা চলছে, যেটা হ্যাঁ ওটা, এবং ওটা আমরা আবার খুব ভালো মানে আমরা জাতিগতভাবে আমরা প্যানিকটেড। হ্যাঁ, আমাদের শুধু তাই না, মিডিয়ার একটা বিশাল কাজ হলো ভয় দেখানো। তারপরে অর্থনীতিবিদরা আর একটা কাজ করেন, সেটা হলো সারাক্ষণ ভয় দেখান। এবং যেহেতু তারা স্কারসিটি নিয়ে কাজ করেন, তাদের প্রফেশনটাই হলো ভয় দেখানো। হ্যাঁ, তো এত ভয় দেখায় সবসময়। আমি ওই প্যান্ডামিকের সময় দেখতাম যে খালি ভয় দেখাচ্ছে, এবং সবসময় বলতাম যে না, বাংলাদেশ কিন্তু ভালো করবে, মানে তুলনামূলকভাবে। কারণ যে কোনো ক্রাইসিসে মনে রাখতে হবে, যেটা সঞ্জুর সেই বিখ্যাত কথা, এবং আইনস্টাইনও একই কথা বলেছিল, যে এভরি ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটিস। আমার অপরচুনিটি দিতে হবে, যার জন্য আমি বললাম যে শর্ট টার্মে কিন্তু গেইন হওয়ার আছে, কিন্তু আমি গেইনটা নিতে পারবো যদি আমি হোমওয়ার্কটা করে রাখি। নাহলে তো অন্য দেশ তো নিয়ে নিবে, তারা তো অলরেডি শুরু করে দিয়েছে ওই হোমওয়ার্ক করা, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। আমি যদি না করে খালি ওই লং টার্মে ভয় দেখাই, তাহলে হবে যে গেইনটা। আমাদের বর্তমান সরকারের যে ইনিশিয়েটিভগুলো আছে, আদৌ কি কোনো ইনিশিয়েটিভ দেখছেন কিনা? এটা কেবল শুরু হলো, মানে বেশি দিন তো আর হয়নি। আবার নতুন সরকার, না, এখন সরকার শুরু হলো, কিন্তু যুদ্ধ তো শুরু হলো। এখন এটা তো রিসার্চ করবার সময় দিবে না। আমার তা মনে হয় না। আমার মনে হয় যে উঠে পড়ে লাগানো উচিত একেবারে বিভিন্ন কমিটি, যারা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম নিয়ে কাজ করা শুরু করবে। লং টার্মটা 7 দিনে হবে না, তা তো বটেই, কিন্তু আমি যদি লং টার্ম চিন্তা না করে যে আমি বসে থাকি, তাহলে কিন্তু হবে না। যে অ্যাডহক বেসিসে কাজ করলে হবে না, মানে আগে থেকে অ্যাডহক বেসিসে করার কাজও না। এবার হ্যাঁ, সব ধরনের মানে যেটা আমরা আগে যেসব ক্রাইসিসে আমরা যে ঝামেলায় পড়েছিলাম, যে অনেকে হয়তো ভুলে গেছে, এখন ভ্যাকসিন একটা ঝামেলায় পড়েছিলাম, মনে আছে? ইপিআই নিয়ে, অ্যাস্ট্রাজেনেকা নিয়ে একটা ঝামেলা পড়েছিলাম, তাই না? ওটা আমাদের ইন্টেলিজেন্সের অভাব ছিল, কারণ একটা সোর্সের উপর আমরা নির্ভর করছিলাম। আবার এখন আবার এই হামের টিকা দেওয়া হয়নি দেখে আরেকটা প্যান্ডামিক। এক্স্যাক্টলি এরকম। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে
একটু ভালো করে যদি এখন থেকে শুরু করা যায়। তবে জামান ভাইয়ের একটা কথায় আমি উত্তর না দিয়ে পারছি না, কারণ যেহেতু সবাই বলে যে ইসরায়েলের কারণেই আমেরিকা যুদ্ধে নেমেছে, আমি তা মনে করি না। এর একটা বড় কারণ হলো যে আমেরিকার হয় যুদ্ধ দরকার, আর না হলে যুদ্ধ পরিস্থিতি দরকার। তার যে অর্থনীতির যে কাঠামোটা যুদ্ধ ছাড়া সম্ভব না। চেষ্টা করা হয়েছিল, আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প অনেকভাবেই ওই ট্যারিফ নিয়ে চেষ্টা করেছিল সরকারকে কমিয়ে আনা, যেখানে মানে আমেরিকান অর্থনীতিকে রক্ষা করবার জন্যই এটি। যেই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেটা তৈরি হয়েছে, যে কাঠামোটা, সেই জায়গায় তার যুদ্ধ না করাটা, মানে এই যে যুদ্ধ করছে, মানে অনেকে বলে না যুদ্ধ সে জিতবে কিনা। আমেরিকা কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরে কোনো যুদ্ধে জিতেছে বলে মানে কেউ মানে তার হিসাব নেই আসলেই। একটা জিতছে, ওই যে ইরাকের প্রথম যুদ্ধটা ওটা জিতেছে। আচ্ছা, তারপরেও তো ইরাকের জনগণ যেভাবে অ্যান্টি আমেরিকান হয়েছে, সেখানে জিতেছে কিনা বলা মুশকিল। আমার কথা হচ্ছে যে কোনো যুদ্ধ জেতার তার কিন্তু উদ্দেশ্য না, যুদ্ধ করাটাই হলো তার লাভ। এটা কি তার বিজনেস? এক্স্যাক্টলি। কারণ হচ্ছে যে আমি যে অস্ত্রটা তৈরি করলাম, সেটা যদি আমি ওটা তো প্রাইভেট ক্যাপিটালিজম, তো মানে এটা তো আর অন্য, মানে চীনের কাঠামো আর আমেরিকার কাঠামোর মৌলিক পার্থক্য আছে কিন্তু, তাই না? তো এবং ইরানের কাঠামো মৌলিক পার্থক্য আছে। তো সেই জায়গায় তার যুদ্ধ করলে যেটা হয়, যারা এই প্রোডাকশনটা করেন তারা তো আবার নতুন প্রোডাকশনে যেতে পারবে। কিন্তু যদি কোনো যুদ্ধ না হয়, তাহলে তো বাড়িঘর সব অস্ত্র মানে একেবারে স্যাচুরেশন পয়েন্টে চলে যাবে। যার জন্য যুদ্ধ তার দরকার। এখন হঠাৎ করে ওই ইউটার্ন নেয়, যেটা আমরা দেখলাম আফগানিস্তানে, যখন সে দেখে যে এটা নিয়ে তারা লাভ হচ্ছে না, এবং জনগণও উৎসাহ দিচ্ছে না। জনগণ এখানে বিশাল ভূমিকা। আমেরিকায় কিন্তু এটি শুরু হয়েছে আমেরিকানদের মধ্যে একটা এক্স্যাক্টলি। ওই আমেরিকার জনগণ যদি প্রেশার দিতে পারে, আগামীতে মিড টার্ম নির্বাচন আসছে, মিড টার্ম নির্বাচনে যদি দুটো হাউস যদি সে এবার রিপাবলিকান যদি হেরে যায়, দুটো হাউস, যদি সেনেটে জিতে যায় তাহলে আর ঝামেলা আছে এখনও, কিন্তু সবাই বলছি যে দুটো হাউস যদি মানে হেরে যায়, তাহলে ঝামেলা একেবারে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্প নিজেই একটা ঝামেলায় পড়বে। এখানে আরেকটা জিনিস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ইপস্টেন ফাইল বলে একটা জিনিস তৈরি হয়েছে, তাই তো না? এটা তো বিশাল। আসলে আমরা এই পুরো যুদ্ধের কারণে কিন্তু ইপস্টেন ফাইলটা পিছনে চলে গেছে। একটু ছোট করবেন, আমরা মেজর জামানের কাছ থেকে শুনবো। শেষ করুন। হ্যাঁ, তাই বলছিলাম যে ওই ইপস্টেন ফাইলের যদি আমি কাঠামোটা দেখি, তাহলে যুদ্ধর কতগুলো ট্রিগার পয়েন্ট যেটা থাকে, যে কেন হঠাৎ করে সেই যুদ্ধ। একটা হলো যে না, কাঠামোগত তার যুদ্ধ দরকার, এবং এটাও সত্য, উনি ঠিকই বলেছেন যে আগের যারা প্রেসিডেন্ট তারা যুদ্ধ রাজি হয়নি, কিন্তু সেখানে ওই কম্পালশনটা ছিল না। তখন হয় আফগানিস্তান আছে, নাহলে অন্য যুদ্ধের মধ্যে ছিল। হ্যাঁ, আপাতত যেটা এমন একটা কাঠামো তৈরি হয়েছে যে যুদ্ধটা করলে তারা, আমার মনে হয় যে তার ওই যে মিলিটারি কমপ্লেক্সের লাভের যে ব্যাপারটা, সে লাভটা আছে বলেই কিন্তু এই যুদ্ধগুলো আছে। একটা সময় যদি দেখে যে না, তার ক্ষতিটা বেড়ে যাচ্ছে, এবং ক্ষতিটা আসলেই বেড়ে যাচ্ছে, তখন সে আস্তে করে গুটিয়ে বলবে যে হ্যাঁ, আমি জিতেছি। আমরা একটু মেজর জামান আপনার কাছ থেকে শুনতে চাই, আসলেই কি আমেরিকান অর্থনীতি রক্ষা বা আমেরিকান কোনো ইন্ডাস্ট্রিকে রক্ষা করবার জন্যই এই ট্রাম্প যুদ্ধ পরিবেশটা সৃষ্টি করে রেখেছেন? আমি একটু অন্যভাবে দেখি। তবে তার আগে আমি একটু, আমার একটি কোশ্চেন আছে যে সরকারের, যে আমাদের সরকারের, বাংলাদেশের সরকারের যে ইনিশিয়েটিভগুলো আছে, সেগুলো কতটুকু এফেক্টিভ হবে? আমি সরকারকে সাধুবাদ জানাই যে বিশেষ করে এই সময়ে তেলের দামটা 1 মাস অন্তত বাড়েনি। এপ্রিল মাসে গ্লোবালি বেড়েছে। কোন জায়গায় রেশনিং শুরু হয়েছে, বাট আমাদের সরকার এটা করেনি। এটা আমাদের জন্য ভালো। বিশেষ করে আমাদের ইনফ্লেশন রেটটা, অর্থাৎ মুদ্রাস্ফীতির রেটটা তাহলে কমে যাবে। তবে একটু বোধহয় আরও করার দরকার, এবং করা দরকার ছিল, সেটা হচ্ছে কি এই চুরিচামারি। পাম্পে তেল নাই, কিন্তু অন্য জায়গায় তেল আছে। তো এটা একটা সরকারের এত ভালো কাজ করলো, কিন্তু সেটা একটু ম্লান হয়েছে এই ধরনের কাজ। জনসচেতনতারও কিছু ঘাটতি আছে ভাই। শোনেন, আমি সেটাই ঘাটতি আছে। তো যেমন মনে করেন, আমরা যখন এখানে নীতি কথা বলছি, আমিও কিন্তু চাই একটু বাড়তি সুবিধা নিতে পাম্পে গেলে। এটা আমরা চাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আর দ্বিমতটা হচ্ছে কি জানেন, যে
যে যিনি স্টিয়ারিং পজিশনে থাকেন তার দায়িত্বটা ইনশিওর করা। ওনার দায় এড়ানো যাবে না। রাইট রাইট এক্স্যাক্টলি, আমি এইটা বলতে চাইছি। ভালো কাজ করেছে, এখনও ভালো কাজ করছে, কিন্তু এটা আরও বেশি সতর্কতা হওয়া উচিত এবং কিছু কিছু দুর্বলতা বা এই ধরনের ল্যাপস হবে সেটাকে মেকআপ করে যাতে করে আগামীতে এটা বিস্তৃতি না হয় সেটা করছে, এবং আমি আশা করি সরকার সেটা করবেন। আর একটা জিনিস মনে কোনোভাবেই অস্বীকার করা যাবে না যে সরকার আসলে তো মাত্র কয়েকদিন, সুতরাং তার তো প্রশাসন বুঝতেছে, রাইট রাইট, এবং তারপরে একটা ঈদ এবং রোজা গেল, এই সময় তো স্বাভাবিকতা থাকে না। সেই জন্যে অপ্রয়োজনীয় প্রত্যাশা করা সরকারকে কাছ থেকে ঠিক নয় এবং সরকার বিব্রত করা উচিত বলে আমি মনে করি না। তো এটা গেল। এখন এই যুদ্ধের ব্যাপারে আন্তর্জাতিক সম্পর্ক বিন্যাসের একটা সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। যে আমেরিকা সোল সুপার পাওয়ার ফ্রম 91, এটা কিন্তু ওই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে তখন দুই শক্তিতে বিভক্ত ছিল। এখন এই আমেরিকার সামরিক শক্তি, অর্থ শক্তি কমে যাচ্ছে। এই যে ক্রাইসিসটা হচ্ছে, আমাদেরকে খেয়াল করতে হবে যে এই আমেরিকার উত্থানটা 1945 সালের দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পরে। অন্যান্য শক্তিগুলো যুদ্ধ করে নিজেরা ক্ষয় হয়ে গেছে। আমেরিকার দূরে থেকে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের মাঝখানে থেকে যেখানে ল্যান্ড ইনভেশন হতো না, কিন্তু এখন বিকল্প হয়ে গেছে। এখন আর ইনভেশন দরকার নেই, মিসাইল মারলে যথেষ্ট, এবং সেটা যদি পারমাণবিক হয়, আর বিশেষ করে এই যে গ্লাইড ভেহিকেলগুলো যদি ব্যবহার করে, এবং এই জন্য ওরা কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে আছে। এখন কিন্তু আগে তো সব কিছু ড্যাম কেয়ার করতো, এখন এটা মনে হচ্ছে না, আমরা উই আর নট দ্যাট সেফ। তো যদিও আমেরিকার মানুষজন এগুলো নিয়ে খুব চিন্তা করে না, কিন্তু প্রশাসন এখন বোধহয় চিন্তা করছে। তো আপনি বর্তমানে মার্কিন সমর মন্ত্রীর হেজেসের কথা যদি শুনেন, তাহলে মনে হয় যেন সব কিছুই তাদের পক্ষে চলে গেছে, বিষয়টা তা না। ওকে, এখন এই যুদ্ধের পিছনে একটা বড় নিয়ামক, একটা হচ্ছে ইসরায়েলের তাড়না ছিল, আরেকটা হচ্ছে আমেরিকার কিছু ছিল যে রাশিয়া, চীন এবং ইরান মিলে যে একটা নর্থ সাউথ করিডোর করছে, তাহলে আপনার ওই চোখ পয়েন্টগুলো এড়ানো যাবে, সেটা একটা বাহু ইরানকে করে আউট করে দেওয়া। কিন্তু এই ক্ষেত্রেই চীন এবং রাশিয়া সেটা যাতে না হয় তারা সর্বতভাবে চেষ্টা করে। তারা সরাসরি নাই, কিন্তু প্রযুক্তি দিয়ে, তথ্য দিয়ে, বিশেষ করে এই যে চীনের বেডু 3 সিস্টেম দিয়ে তারা যেভাবে একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে মিসাইলগুলো মারছে বিভিন্ন জায়গায়, সেটা একবার অকল্পনীয়। ওরা কিন্তু ধারণা করে নাই তাদের এই সক্ষমতাটা আছে। সুতরাং আর ভাই মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কথা বলেছেন, এটা ওটা করতে গিয়ে কিন্তু আমেরিকার টোটাল যে মানে ঋণ, সেটা আপনার 39 বিলিয়নে হচ্ছিল। এর আগে প্রত্যেক বছর বাড়ছিল আপনার 2 থেকে 3 ট্রিলিয়ন, কিন্তু অলরেডি এর মধ্যে এই বছরে 4 ট্রিলিয়নের কাছাকাছি চলে গেছে। আরেকটা মরার উপরে খাড়ার ঘা হচ্ছে, জাপান তাদের যে ট্রেজারি বন্ডগুলো কিনে রাখছিল তারা অফলোড করে দিচ্ছে। চায়নার কাছে অনেক ছিল, তারা অফলোড করে দিচ্ছে। এখন এই টাকাগুলো কিন্তু, এর চাপটা কিন্তু আমেরিকার উপর পড়বে। এবং গ্যাসোলিনের দাম, মানে আমেরিকার তো গ্যাসোলিন বলে, পেট্রোল বলে না, তো গ্যাসোলিনের দাম অলরেডি বেড়ে গেছে। এবং যদিও তারা আমদানি করে না, কিন্তু ওখানে সবগুলোই মানে দাম বেড়ে গেছে। সুতরাং ট্রাম্প সাহেব ওই মধ্যবর্তী নির্বাচনের আরেকটা ওনার সূত্র ছিল যে মধ্যবর্তী নির্বাচনে উনি খুব ভালো অবস্থায়, ফিল ভালো নয়, 17% রেটিং, এবং আমেরিকার ইতিহাসে এর চাইতে কম নিম্নের কোনো প্রেসিডেন্টের আগে আসে নাই। জি, আমরা আরও শুনবো, আমরা আরও একটি ছোট্ট বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল, প্রশ্নগুলো সহজ, নিচে আরও একটি ছোট্ট বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল, প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। মেজর জামান, বিরতির আগে আপনার কাছ থেকে শুনছিলাম, আপনি বলছিলেন যে ট্রাম্প নিজেই এক ধরনের অস্বস্তিতে পড়েছে, আমেরিকান জনগণেরও কিছু সমালোচনার মুখে পড়েছেন, মধ্যবর্তী নির্বাচনে তিনি মাত্র 17% জনপ্রিয়তা নিয়ে আছেন। জি, তো এটার সাথে সুতরাং একটা প্রত্যক্ষ প্রভাব পড়বে আপনার নির্বাচনে, এবং গ্যাসোলিনের দাম, গ্যাসোলিনের দাম, রাইট, আপনি বলছেন। আর আরেকটা হচ্ছে গত 28 এবং 29 তারিখে আমেরিকার বিভিন্ন বড় বড় শহরে যুদ্ধবিরোধী মিছিল হয়েছে, এবং সেখানে 2টা স্লোগান ছিল। একটা হচ্ছে যুদ্ধ বন্ধ, আরেকটা হচ্ছে মানে
ট্রাম্পের চেহারা এবং ভাবচকর সে যেন রাজা হয়ে গেছে। আমেরিকায় তো 2 বারের বেশি প্রেসিডেন্ট হয় না। মেয়াদ নেই, থাকতে পারে না, কিন্তু ওনার ভাবটা যেন পারলে একটু আরেকবার বাড়ায় নেয়। মানে এটাই তো ট্রাম্পের শেষ মেয়াদ। এটা এটা মানে এখন পর্যন্ত যে আইন কানুন তাতে এটা তার শেষ মেয়াদ। অবশ্য তিনি মেয়াদ আবার বাড়িয়েও নিতে পারেন। আপনি কোনোদিন শুনেছেন যে আমেরিকান ক্যাপিটল হিলে মারামারি হয়েছে? আমি শুনলাম তো ট্রাম্পের এখানে। জি, এবং উনি কি নির্বাচনে হেরে গেছেন, কিন্তু নির্বাচনের ফলাফল মেনে নেননি এখনো পর্যন্ত, এবং বলেন নাই যে আমি জনরায়কে মেনে নিয়েছি। এর আগে একটু পিছনে ফেরত নিয়ে যাচ্ছে, আপনার আল গোর মানে কিভাবে টোটাল ভোটে জিতছিলেন, কিন্তু উনি ওখানে পোস্টাল ভোটে। না, পোস্টাল ভোট না, ওই যে ওটারে কি বলে, ফ্লোরিডা। না না, ওই ওদের একটা আছে না, ওই যে ভোট ফেরত। মানে বুথ ফেরত না, ওদের যারা ওই নির্বাচনের প্রতিনিধিরা, কারণ আমেরিকান ইলেকশন তো আপনার ইনডাইরেক্ট ইলেকশন, হ্যাঁ, ইলেকটোরেট, তো ইলেকট্রাল ভোটে উনি হেরে গেছেন, কিন্তু টোটাল ব্যালটে কিন্তু উনি জিতেছেন, আল গোর, রাইট, কিন্তু উনি কিন্তু কোনো রিঅ্যাক্ট করেন, কোনো মেনে নিয়েছেন। কিন্তু ট্রাম্প সাহেব কি না কি করছে এখন, তার যে এই মানসিক তার অস্থিরতা, মানে কি ট্রাম্পের এই খামখেয়ালিপনার কারণেই বিশ্ব অস্থির এখন, বিশেষ করে মধ্যপ্রাচ্য। রাইট, অস্থির। এটা উনি ইউরোপিয়ানদেরকে কিভাবে হিউমিলিয়েট করেছেন, মানে নিজের লেজ কাটা পড়েছে, এখন অন্যের লেজ কাটার জন্য উস্কানি দিচ্ছে, এরকম। এমন লেজ, পাক, মাথা কাটা, কান টান সবই কাটার মোটামুটি একটা, আমার কাছে এরকম মনে হয়। আচ্ছা, আরটা হচ্ছে উনি এই যে ছোট করবেন, আমরা জি 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 জি, আচ্ছা, তো এখন ট্রাম্প সাহেবের যার নিজের যে ভোটার বেস, সেটা খুব দুর্বল হয়ে গেছে। আর এই যে অ্যাপস্টিন ফাইল থেকে ওনার তো মার্শাল্লাহ যতটুকু ছবি দেখা গেছে, ওনার ভালোই একটা সমঝোতা ওখানে ছিল। এখন এই সবগুলো থেকে দৃষ্টি আকর্ষণ করে এটা করছে, প্লাস এবং এর আগে আমেরিকা সবসময় যেভাবেই হোক তার অ্যালাইদেরকে সাথে করে নিতে পারছে, রাজি করতে পারছে, কিন্তু এবার হচ্ছে এই প্রথমবার। জি, রাইট, মানে এবং ন্যাটোভুক্ত সবগুলো দেশকেও তিনি কিন্তু শুধু নেওয়া তো দূরের কথা, তাদের সম্পর্কে যে ধরনের অবমাননাকর কথা বলেছে, এটা আমেরিকার কোনো প্রেসিডেন্টের, এবং এই ন্যাটো দিয়েই তো ছড়ি ঘুরাতো জি সারা বিশ্বে। সারা বিশ্বে, মানে কি ন্যাটো, তার তো ক্ষমতা, শোনেন, নিজের আর্থিক ক্ষমতা, সামরিক সক্ষমতা, আর এটা সহযোগীদের সামর্থ্য, এই কম্বাইন করে উনি বিশ্ব নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেন। এবং এই জন্য বলা হচ্ছে যে ইরান যুদ্ধের যেভাবেই সমাপ্তি হোক না কেন, এই আমেরিকা আগের আমেরিকা থাকবে না। তাহলে কি নতুন শক্তি চায়নার উত্থান ঘটতে পারে কিনা এশিয়ায়, প্রফেসর ইমতিয়াজ? না, আমার মনে হয় না যে চায়না ওই একক সুপার পাওয়ার ওই চিন্তা নিয়ে সে এশিয়া জায়ান্ট হওয়ার সম্ভাবনা। এমনিতে তো এশিয়া জায়ান্ট, এমনি তো নাম্বার 1 ইকোনমি, আমরা যদি কি বলা হয় পিপিপির হিসাব করি, তাতেও সে নাম্বার 1। কিন্তু সে ওই যে আগের যে বা পশ্চিমার যে চিন্তা ধারণা যে একজন মোড়ল থাকবে পৃথিবীতে, সে সেটা হতে চায় না, এবং সে কখনোই হয়নি আগেও। তার মানে ইন্টেনশন বিজনেস, তার মূলত হলো, এবং তার এই পৃথিবী যত বেশি গ্লোবালাইজড হবে তার লাভ, যত বেশি মাল্টিপোলার হবে তার লাভ। সে দেখে না যে একটা ইউনিপোলার পরে যে একেবারে রীতিমতো আমি সবাইকে চীন বানিয়ে দিব, সে কিন্তু কখনো অন্যদের চীন বানাবার চিন্তা করে না। সে নিজেই তার খাওয়া দাওয়া তার নিজের মতনই, যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তা করে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চায় যে আমরা যেন তাদের মতোই পোশাক পরি, তাদের মতন বার্থডে কেক হয়, সব কিছু তাদের মতনই হয়। কিন্তু চীনের সিভিলাইজেশনই কিন্তু দেয়, এবং এটা ওল্ড সিভিলাইজেশন। মনে রাখতে হবে যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন তো একেবারে হাতের মানে কয়েকশো বছর মাত্র, চায়না সিভিলাইজেশন তো বিশাল। তো সেই জায়গায় আমার মনে হয় না যে সেরকম একটা কাঠামোর মধ্যে যাচ্ছে। তবে যেটা দেখা দরকার সেটা হলো যে ইরানের কতখানি তার জনগণ তার ঐক্যটা থাকে, এবং যে লড়াইটা করছে এটা কিন্তু একটা মানে দেখার মতন লড়াই। মানে ইরানিয়ানদের দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাদের প্রসেশনগুলো, তাদের প্রটেস্টগুলো যদি আমরা দেখি, তারা কিন্তু সভরেন্টির প্রশ্নে তারা একটুও আপোষ করছে না, এবং তারা এটাই বলছে যে আমরা শহীদ হওয়ার জন্য অপেক্ষা করছি। এই মানসিকতা যে জাতির থাকে, তাদেরকে দমিয়ে রাখা তো কিছুটা কঠিন, খুবই। এবং সবচেয়ে বড় হলো যে ওরা 2005 থেকেই প্রস্তুতি নিয়েছে এই জিনিসটা, এই বাস্তবতার জন্য। হ্যাঁ, 2005-এ ওদের যে জাতীয় নিরাপত্তার যে স্ট্র্যাটেজি তৈরি করলো, তখনই তাদের এই সিদ্ধান্তে এসেছে যে আজকে নয় কালকে আমেরিকা
অ্যাটাক করবে ইরানকে, তাদের ওই 2005-এ। এবং লড়বার জন্য এখন যে মিসাইলস বা ওই যে সময় weapons-গুলো দেখছি তারা প্রিপারেশন নিয়েই রাখে। তখনই তারা ভাবছে যে অ্যারোপ্লেন নিয়ে পারবো না, কারণ অ্যারোপ্লেন অনেক কস্টলি হয়ে যাবে এবং ওই পাল্লা দিয়ে হবে না, আমরা কি করলে কি হবে। তখন তাদের সিদ্ধান্ত আসলো যে ড্রোন আর মিসাইলস। এবং কারা করবে ওটাও হলো ইন্টারেস্টিং, ওটা অনেকেই জানে না, যে মানে অনেক খোঁজ রাখে না যে কারা করবে, কোন মানুষের উপর ভরসা থাকবে যারা বিট্রে করবে না। তখন তারা সিদ্ধান্ত নিল নারী সায়েন্টিস্ট তৈরি করার ব্যাপারে। এবং পৃথিবীর সবচাইতে পার ক্যাপিটা নারী সায়েন্টিস্ট পার ক্যাপিটা হিসাবে নাম্বার 1 কিন্তু ইরান। নাম্বার 1 পার ক্যাপিটা ইঞ্জিনিয়ার্স, যদি অ্যাবসোলিউট নাম্বার হলো চায়না, কিন্তু পার ক্যাপিটা ইঞ্জিনিয়ার্স কিন্তু ইরান। এই যে ইঞ্জিনিয়ার এবং সায়েন্টিস্ট এবং নারী সায়েন্টিস্ট উপরে যে ইনভেস্ট করলো, এটা একেবারে ওই 2005 থেকে শুরু তার মানে এই রিডিংটা আমেরিকানদের বা পশ্চিমাদের হাতে ছিল না একেবারেই। মানে তারা এটা কি ওই লং টাইম স্যাংশনের কারণে, যে কূটনৈতিক সম্পর্ক না থাকবার কারণেই একটা গ্যাপ তৈরি হয়েছে? একটা গ্যাপ হয়েছে, কিন্তু আমি যেটা বললাম যে আমেরিকার দিক থেকে যুদ্ধ তার দরকারি। আজকে হয়তো আমরা ইরান দেখছি, যদি কাঠামো যদি পরিবর্তন না করতে পারে, আগামীতে দেখা যাবে যে আরেক জায়গায় সে যুদ্ধ চাবে, হয় কিউবা, নাহলে একটা একটু তো ভেনেজুয়েলা আমরা দেখলামই, তার এরকম দরকারি ছোট বড় যুদ্ধের পরিস্থিতি তৈরি করা, যার জন্য এটাই শেষ হবে তা না। তবে যেটা আমার মনে হয় জামান ভাই ভালো বলেছেন যে ইরানের এই যুদ্ধের মধ্যে একটা মৌলিক পরিবর্তন হতে যাচ্ছে, কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের বেশ কতগুলো রাষ্ট্র যারা রীতিমতো আমেরিকার পকেটে ছিল, তারা বুঝতে পেরেছে আমেরিকার পকেটে থেকে নিরাপত্তা পাওয়া যায় না। যে আমরা আবারও শুনবো আরও একটি ছোট্ট বিরতি থেকে ফিরে। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ, সরাসরি যাচ্ছে আলোচনায়। প্রফেসর ইমতিয়াজ, আপনার কাছ থেকে শুনছিলাম আলোচনা। আপনি বলছিলেন যে চায়না বিজনেসটাই প্রাধান্য দেয়, বা এই যুদ্ধে মধ্যপ্রাচ্য অন্তত বেশ কিছু রাষ্ট্র বুঝতে পেরেছে যে আমেরিকা আসলে কাগুজে শক্তি অনেকটা। হ্যাঁ, মৌলিক পরিবর্তন যেটা হবে যদি যুদ্ধ মাসখানেকের মধ্যে যদি থেমে যায়, যেটা ডোনাল্ড ট্রাম্পও বলা শুরু করেছে, বা আমি ধরে নিচ্ছি মিড টার্ম পর্যন্ত যেতেও মানে পারে। তারা 6 সপ্তাহ একটা ফ্রেম বেঁধে দিয়েছে। হ্যাঁ, কিন্তু আমি ধরে নিচ্ছি যে তার কথার তার মানে ঠিক নেই। ট্রাম্প একটা ফ্রেমের মধ্যে হ্যাঁ, আছে। কিন্তু আমি ধরে নিচ্ছি যে মিড টার্ম পর্যন্ত, মিড টার্ম নির্বাচন পর্যন্ত, তার মানে নভেম্বর পর্যন্ত যদি টানতে চায় তাহলে হয়তো টানতে পারে। তারা তো 6 সপ্তাহ টাইম বেঁধে দিয়েছে। হ্যাঁ, তো এখন জিনিসটা হলো যে তাহলে যদি থামে, তাহলে মৌলিক পরিবর্তন হতে যাচ্ছে। মৌলিক পরিবর্তনটা হলো যে মধ্যপ্রাচ্যে একটা হলো ইসরায়েল রাষ্ট্র হিসেবে যে ধাক্কাটা এবার খেয়েছে, অনেকেই ওখান থেকে চলে যাবে স্বাভাবিকভাবে। ওই জিনিসটা আমার মনে হয় ইসরায়েলের কর্তৃত্ব খর্ব হবে অনেক সেই জায়গায়। হ্যাঁ, এটা। এবং তাতে যেটা দেখা দরকার, আমরা যেটা দেখছি যে একাধিক মিলিটারি বেস কিন্তু মানে আমেরিকা মিডল ইস্টে আছে, সেটা প্রয়োজনীয়তা কতখানি তার এবারই বোঝা গেল যে না, এটা রেখে আরও সর্বনাশ এসেছে। তাতে অন্য দেশও সতর্ক থাকবে যে বা তোমাকে আমি সুযোগ দিচ্ছি, কিন্তু দিলে তো আমারও ক্ষতি হবে, সেই জায়গায় আমার মনে হয় একটা বড় পরিবর্তন হতে যাচ্ছে। এবং রাষ্ট্র হিসেবে ইসরায়েল কি আমেরিকারও যে পোষ্যপুত্র ছিল এক প্রকার সবাই মনে করে, সেই জায়গা থেকে বেরিয়ে যেতে পারে কিনা? এটা আমি বহুবারই বলেছিলাম যে আমেরিকার সবচেয়ে সহজ একটা উপায় হলো যে ইসরায়েলকে 51 স্টেট হিসেবে ঘোষণা দেওয়া। কারণ হাওয়াইকে মনে রাখতে হবে যে হাওয়াইও একটা স্টেট হয়ে গেছে, যদি হাওয়াই তাদের স্টেট ছিল না। তো সেই হিসাবে নিলেই পারে। 51 স্টেট হলে অ্যাটলিস্ট আমেরিকার যে সংবিধান, যেটা প্রচণ্ড মানে বড় আকারই প্রোগ্রেসিভ একটা সংবিধান, সেই সংবিধান যদি ইসরায়েলে থাকে, তাহলেও ওখানকার যারা প্যালেস্তাইন ইত্যাদি একটা কাঠামো তৈরি হবে। এখন তো একেবারে রীতিমতো একটা অ্যাপারথাইড জায়নিস্ট স্টেট তৈরি হয়ে গেছে। তো সেই জায়গায় ইসরায়েলকে তো দেশ হিসেবে মানতেও নারাজ অনেক দেশ। সেটা তো আছেই। এবং যেটা আরেকটা পরিবর্তন যেটা হবে, সেটা নেতানিয়াহুর নিজের ঝামেলা আছে, এমনিতেই
তার এগেনস্টে করাপশনের চার্জগুলো আছে, তো তার কর্তৃত্ব এবং ওনার যে বিরুদ্ধে যে বেনেট নাফতালি যিনি নির্বাচন করেছিলেন, তিনি করাপশনের অভিযোগ করেছেন এক্স্যাক্টলি এবং তিনি তাকে রাষ্ট্রদ্রোহেরও অভিযোগ তুলেছেন। এক্স্যাক্টলি। তো সব মিলে একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, মধ্যপ্রাচ্যে সম্ভাবনা আছে। জি, মেজর জামান, সময় থাকলে আপনার কাছে আবারও আসবো। মেজর জামান, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, বড় একটা পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রফেসর ইমতিয়াজ। তিনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গবেষণা করেন, তার গবেষণায় এমনটা আসাটা খুবই স্বাভাবিক। আপনি কি মনে করেন যে যদি আসলে এরকম একটা কাঠামোগত বা মৌলিক কোনো পরিবর্তন আসে, সেক্ষেত্রে দক্ষিণ এশিয়া কতটুকু লাভবান হবে? আপনাকে ধন্যবাদ। ফিজিক্সের ভাষায় শক্তি অবিনশ্বর, ঘুরে ফিরে আসে। হ্যাঁ, একটা থেকে আরেকটা রূপান্তরিত হয়, রাইট। কিন্তু রাজনৈতিক শক্তি, সামরিক শক্তি, এগুলো অবিনশ্বর নয়, পড়ে গেলে শেষ। এটা তাই হয়। এবং আপনি সভ্যতার ইতিহাস, এই যে ইউরোপের সভ্যতার কথা ভাই বলছিলেন, এটা হচ্ছে এই মনে করেন যে পঞ্চদশ শতাব্দীর থেকে অনওয়ার্ড এটা হওয়া শুরু হয়েছে। তো তার আগে তো চাইনিজ সিভিলাইজেশন ছিল, ইরানি সিভিলাইজেশন ছিল। এখন দুই সিভিলাইজেশনের কিন্তু একটা মোটামুটি সন্ধি হয়েছে। জি, এটা হচ্ছে ইরানের সিভিলাইজেশন, আর এটা হচ্ছে আপনার চাইনিজ সিভিলাইজেশন। তার সাথে রাশিয়া যোগ হয়েছে। রাশিয়া তো পুরনো সিভিলাইজেশন। এখন ট্রাম্প সাহেবের এবং নেতানিয়াহু সাহেবের এক জায়গায় খুব ভালো মিল আছে। দুজনের উপরেই তার মানে আদালতের দণ্ড ঝুলছে। নেতানিয়াহু তো একটা হচ্ছে আন্তর্জাতিক, আরটা হচ্ছে দেশীয়। আর ট্রাম্প সাহেবের দেশীয় বিভিন্ন ক্ষেত্রে একটার পর একটা আসছে। তো উনি প্রেসিডেন্ট থাকার কারণে, কারণ উনি শুধু একটা ইমিউনিটি পান, কিন্তু ওটা আছে। সুতরাং এটার থেকে দৃষ্টি অন্যদিকে সরানো, এবং যত দীর্ঘায়িত হবে তত বেশি তাদের জন্য মানে অন্তত এই দণ্ড থেকে রেহাই পাওয়া যাবে। এটা একটা বড় ফ্যাক্টর এই যুদ্ধে আসার পিছনে। আচ্ছা, এখন আপনি ইরানের উন্নতির পিছনে একটা কথা বলছিলেন, আমি একটু কাইন্ডলি ফেরত নিয়ে যাব। ইরান তখন বিজ্ঞানের উন্নতির পিছনে একটা বড় কারণ তারা খুঁজে পায় যখন একলা তারা ইরাকের সাথে তথা গালফ কান্ট্রিগুলো এবং পশ্চিমা শক্তিগুলোর সাথে যুদ্ধ করছিল। তখন তাদের বিজ্ঞানে প্রযুক্তিতে স্বনির্ভর হওয়ার জন্যে তাদের মানে চেষ্টা শুরু হয়, এবং এটাতে নর্থ কোরিয়া খুব হেল্প করছিল। এবং এই বর্তমান সময়ে, এই ভোলাটাইল সময়ে নর্থ কোরিয়া কিন্তু বলছে দরকার হলে আমরা দেবো। এখন নর্থ কোরিয়া তো, এখন চায়না বা রাশিয়া তো এটা বলতে পারে না, কিন্তু নর্থ কোরিয়া বলতে পারে। এবং নর্থ কোরিয়া পারমাণবিক বোমা থাকার কারণে ওরে আর কেউ নাড়াচাড়া করছে না। তো এখন এইটা একটা বড় সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হচ্ছে, আমার কাছে বিবেচনায় যে মনে হচ্ছে কি জানেন, যে এই ট্রাম্প সাহেবের তো কোনো প্রেডিক্ট করা যায় না, এবং তার যে যুদ্ধমন্ত্রী তারও প্রেডিক্ট করা যায় না। নেতানিয়াহু তো পারলে সবাইকে শেষ করে দিয়ে ইসরায়েলকে করে রাখে। তো আবার ইরানও অবদমিত, মানে অবদমিত না, ইয়েস রাইট। কিন্তু ইরান কিন্তু রেশনাল এই যুদ্ধে এখন কিছু করে নাই, ওরা হচ্ছে প্রতিক্রিয়া। যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া ইরানের কিছু করারও নেই। রাইট, এটা তাদের অস্তিত্ব সংকট, আর ওদের জন্য যুদ্ধটা হচ্ছে চয়েস, মানে খেলনা টাইপের। আমার ঠিক আছে, আসো, মানে খেলতে গিয়ে আটকে গেছে। রাইট। সো এই অবস্থা থেকে তো ইরানি জাতির যে সংকল্প, সভ্যতার গর্ব এবং আত্মোন্নতি, উনি বলছেন যে 70% মহিলা তারা বিজ্ঞানী, এবং অনেকগুলো এই যে ওয়ার্ল্ড প্যারামিটারে তাদের যে স্টেম সেল রিসার্চ, তারপর হচ্ছে আপনার সায়েন্টিফিক এডুকেশনের, এবং কতগুলো তাদের যে বিজ্ঞান পেপার প্রত্যেক বছরে বের হয় 30,000 বছরে, বিশাল। সো এই প্রযুক্তি, এই সভ্যতার গর্ব নিয়েই আর তাদের সংকল্প। ধন্যবাদ। ধন্যবাদ মেজর জামান আপনাকে, ধন্যবাদ প্রফেসর ইমতিয়াজ আহমেদ, আপনাদের দুজনকেই। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ আজকের মতো এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল 7টায়। ফিরছি আগামী রোববার নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।